সিলেটে চাঞ্চল্যকর শিশু রাজন হত্যা মামলায় কামরুল সহ 4 জনের ফাঁসি, রায়ে পরিবারের সন্তোষ। 4 জনকে ফাঁসি মৃত্যুদণ্ড দিয়েছেন। লাশ গুম করার অপরাধে 4 জনকে 7 বছর কারাদণ্ড দিয়েছেন। সন্তুষ্ট আমি, কিন্তু রায় কার্যকর না হওয়া পর্যন্ত আপনাদের সহযোগিতা বিশেষভাবে অনুরোধ জানাইলাম। খুলনায় শিশু রাকিব হত্যা মামলায় 3 আসামির 2 জনের ফাঁসি, 1 জন খালাস। রাকিব হত্যা মামলায় 3 জন আসামির মধ্যে 2 জন আসামিকে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ড রায় দিয়েছেন এবং 1 জন আসামিকে খালাস দিয়েছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির এবং আমি ইশরাত জাহান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাসে আগুন দিয়ে বোমা মেরে যারা সফল হয়নি তারাই গুপ্ত হত্যা চালাচ্ছে। পরিকল্পিতভাবে দেশকে অনিরাপদ করার ষড়যন্ত্র চলছে। গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি এবং জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলার মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। গাইবান্ধায় শিশু সৌরভকে হত্যা চেষ্টা মামলায় সুন্দরগঞ্জের এমপি লিটনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর। এখনও নাগরিক সুবিধা নিশ্চিত হয়নি পঞ্চগড়ের সদ্য বিলুপ্ত ছিটমহলবাসীর। মাত্রই মুক্তির স্বাদ পাওয়া মানুষগুলোর সামনে অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্ন। এবং মিয়ানমারে শান্তিপূর্ণভাবে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। 25 বছরের মধ্যে সব দলের অংশগ্রহণে এটিই প্রথম গণতান্ত্রিক নির্বাচন। দেশে বিদেশে ব্যাপক আলোচিত সিলেট ও খুলনায় 2 শিশু হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে আজ। রায়ে সিলেটে শিশু রাজন হত্যা মামলায় প্রধান আসামি কামরুল ইসলাম সহ 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে খুলনায় 3 আসামির মধ্যে 2 জনের ফাঁসি ও 1 জনকে খালাস দিয়েছেন আদালত। দেশে বিচারের ইতিহাসে দ্রুততম সময়ের মধ্যে এই 2 মামলার রায় দেওয়া হলো। প্রথমেই সিলেটে শিশু রাজন হত্যা মামলার রায় নিয়ে ডেস্ক রিপোর্ট। সকালে চাঞ্চল্যকর রাজন হত্যা মামলার আসামিদের সিলেট মহানগর দায়রা জজ আদালতে আনা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে স্বজনদের পাশাপাশি উৎসুক জনতা জড়ো হয়। উৎসুক জনতাকে সামাল দিতে পুলিশ সদস্যদের বেশ বেগ পেতে হয়। পরে বেলা 11:30টার দিকে 11 জন আসামির উপস্থিতিতে বিচারক আকবর হোসেন মৃধা মামলার রায় পড়া শুরু করেন। প্রায় 1.5 ঘন্টা রায় পড়া শেষে রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল, ময়না চৌকিদার, বাদল ও পাভেলের মৃত্যুদণ্ড ঘোষণা করেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামির মধ্যে পাভেল এখনও পলাতক রয়েছে। অন্য আসামিদের মধ্যে 1 জনের যাবজ্জীবন কারাদণ্ড সহ 5 জনের বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত। বাকি 3 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। 4 জনকে ফাঁসি মৃত্যুদণ্ড দিয়েছেন এবং 4 জনকে লাশ গুম করার অপরাধে 4 জনকে 7 বছর কারাদণ্ড দিয়েছেন। 3 জনকে খালাস দিয়েছেন। 2 জনকে 1 বছরের সাজা দিয়েছেন এবং 1 জনকে ভিডিও রেকর্ড যিনি করেছেন তাকে লাইফ সাজা দিয়েছেন। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বজন এবং বাদীপক্ষের আইনজীবীরা। ভবিষ্যতে যারা এইরূপ অপরাধ করতে চাইবে এটা প্রিভেন্টিভ হিসাবে আমি মনে করি কাজ করবে। দ্রুতভাবে সুন্দরভাবে ফাঁসির রায়টা খুব সকাল কার্যকর করিলেন, ফাঁসিটা শেষ করিলেন। তারপরে আমিও খুশি, আমার বাচ্চার আত্মা খুশি পাইবে। গত 8 জুলাই সিলেট শহরতলির কুমারগাঁও এলাকায় শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। দেশ বিদেশে আলোড়ন সৃষ্টিকারী এ ঘটনায় ওই দিনই রাজনের বাবা শেখ আজিজুল আলম বাদী হয়ে জালালাবাদ থানায় 13 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে গত 1 অক্টোবর থেকে 27 অক্টোবর পর্যন্ত চলে মামলার সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন। মামলা দায়েরের 4 মাস পর এই রায় ঘোষণা করা হলো। সময় সংবাদ, সিলেট। এদিকে খুলনায় শিশু রাকিব হত্যা মামলায় শরীফ ও মিন্টুকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মহানগর দায়রা জজ দিলরুবা সুলতানা এই রায় ঘোষণা করেন। এছাড়া অপর আসামি বিউটি বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বিউটি বেগমকে খালাস দেওয়া অসন্তোষ প্রকাশ করেন রাকিবের মা। তবে মাত্র 10 কার্যদিবসে রায় হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তরিকুল ইসলামের পাঠানো তথ্য, নিয়ামুল হোসেন কোচের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
দুপুর 12টায় খুলনা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় রাকিব হত্যা মামলার 3 আসামিকে। 12:30 নাগাদ রায় পড়ে শোনান বিচারক দিলরুবা সুলতানা। মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ায় শরীফ ও মিন্টুকে মৃত্যুদণ্ডাদেশ পড়ে শোনানো হয়। তবে এই মামলায় বিউটি বেগমকে বেকসুর খালাস দেয়ায় অসন্তোষ প্রকাশ করেন রাকিবের মা। এদিকে মাত্র 10 কার্যদিবসে মামলাটির রায় হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। মাত্র 3 মাসের মাথায় মামলা তদন্ত শেষ করে মামলা বিচার শেষে আমরা রায় প্রদান করতে পেরেছি, এটা আমাদের জন্য বড় একটা অ্যাচিভমেন্ট। পেনাল কোডের 302 এবং 34 ধারায় এই আসামিদের বিরুদ্ধে আসামি দ্বয়ের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, যে কারণে পূর্ণাঙ্গ রায় আমরা অচিরেই পেয়ে যাব বলে বিশ্বাস করি। গত 3রা আগস্ট খুলনার টুটপাড়া কবরখানা এলাকায় নির্মমভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় 12 বছরের শিশু রাকিবকে। এই ঘটনায় নিহতের বাবা নূর আলম বাদী হয়ে মিন্টু, শরীফ ও বিউটি বেগমের নামে খুলনা সদর থানায় একটি মামলা করেন। পরে 25 আগস্ট 3 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়া হয়। সময় সংবাদ, খুলনা। এবার চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। বাংলাদেশকে অনিরাপদ করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে নেদারল্যান্ডস সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বোমা মেরে গাড়িতে আগুন দিয়ে যারা সফল হতে পারেনি তারাই দেশে গুপ্ত হত্যা চালাচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী বেগম জিয়ার সঙ্গে জাতীয় সংলাপের প্রস্তাব আবারও নাকচ করে দেন। বাংলাদেশকে কোনো মতে অনিরাপদ ঘোষণা করা, বাংলাদেশে ওই আইএস আছে, জঙ্গি আছে, এই ধরনের একটা স্বীকার করানো, আর এটা যদি স্বীকার করানো যায় তাহলে বাংলাদেশের উপরে হামলে পড়তে পারে, সেই ধরনের একটা পরিকল্পনা কিন্তু অনেকেরই আছে। খুঁজে বের করার চেষ্টা করছি কারা অর্থায়ন করছে, এবং কিছুটা আমাদের কাছে এটা পরিষ্কার, কিছু তথ্য আমরা পাচ্ছি। অর্থায়ন মূলত একটা দল করছে, আর মাঠে এই খুন খারাপির কাজ আর একটা দল করছে। নিরাপত্তার জন্য যতটুকু করার একটা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা কিন্তু তা করে যাচ্ছি, বরং অন্য অন্য রাষ্ট্র যা না করে আমরা তার থেকে বেশি করছি। মানুষ হত্যা করেই একটা পরিস্থিতি করেই উনি বলছেন যে জাতীয় সংলাপ হলে এটা বন্ধ করা হবে, তার তার এখানে হাত আছে। তো যখন জাতির প্রয়োজন ছিল তখন তার কাছে সাড়া আসলো না, আর এখন উনি ডাকলেন। আর আমাদের এত রাজনৈতিক কোনো সংকটে বাংলাদেশ পড়ে নাই, বা এত রাজনৈতিক দৈন্যতায়ও পড়ে নাই যে এখন এই ধরনের একটা খুনির সাথে বসতে হবে। যেদিন উনি এটা বলবেন যে হ্যাঁ, যুদ্ধ অপরাধীদের বিচার হোক বাংলাদেশে, এটা আমরা সমর্থন করি, এবং বিচার যেটা হচ্ছে সঠিক হচ্ছে, তখন ভেবে দেখা যাবে। তবে দয়া করে আর আমাকে ওই খুনির সাথে বসতে অনুরোধ করবেন না, কারণ বসলেই পোড়া মানুষের গন্ধ পাবো। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কোনো লেখা যেন প্রকাশ না করা হয়। সেকুলারিজম ধর্মহীনতা না, আর কেউ যদি এথিক্স হয়, কেউ যদি ধর্ম মানতে না চায়, সেটা তার ব্যাপার, তার সেই বিশ্বাস নেই, সে থাকবে, কিন্তু অন্যের ধর্ম অনুভূতিতে আঘাত দিতে পারবে না। রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সকালে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক লুৎফুর রহমান শিশির এই আদেশ জারি করেন। 2014 সালে লন্ডনে এক অনুষ্ঠানে জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলেন তারেক রহমান। তার বক্তব্যকে রাষ্ট্রের স্বাধীনতা ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করার শামিল উল্লেখ করে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগের সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে চলতি বছরের সেপ্টেম্বরে গোয়েন্দা পুলিশ প্রতিবেদন দাখিল করলে 8 নভেম্বর বাদীকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়ে আদেশের দিন ধার্য করেছিলেন আদালত। এই সেকশনে মামলা করতে হলে সরকার, রাষ্ট্র কর্তৃক অনুমোদিত ব্যক্তি লাগবে, রাষ্ট্রীয় লোক ছাড়া। আগেই মামলা করার অনুমতি নিতে হবে রাষ্ট্র থেকে, সর্বোচ্চ পর্যায় থেকে। এই ধরনের কোনো অনুমোদন এই মামলায় নাই। তিনি একটা মামলা করেছেন, এটা তদন্ত প্রতিবেদনের জন্য প্রেরণ করেছেন থানায়, যেটা আবার এইটাও ইলিগ্যাল। তিনি কোনো সংক্ষুব্ধ ব্যক্তি না। তারেক রহমানের বিরুদ্ধে বাংলাদেশ পেনাল কোডের 123 কয়ের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়, তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারির জন্য আমরা যে আবেদন করেছিলাম, বিজ্ঞ আদালত তারেক রহমান সাহেবের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছেন, এবং আদালত এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারেক রহমানের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করবেন।
গাইবান্ধায় শিশু সৌরভকে হত্যা চেষ্টা মামলায় সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফ এই আদেশ দেন। এর আগে সকালে সংসদ সদস্য লিটনের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। পরে বেলা 10:30টায় প্রায় আধা ঘন্টার শুনানি শেষে বিচারক এই আদেশ দেন। গত 2 অক্টোবর সুন্দরগঞ্জের গোপালচরণ এলাকায় শিশু সৌরভকে গুলি করেন সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। বিজ্ঞ আদালত আজকে আদেশ দিয়েছেন এমপি লিটন সাহেবকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তির আদেশ দিয়েছেন সংসদ অধিবেশন চলাকালীন সময় পর্যন্ত। এরপর পরবর্তীতে ডিটেল শেয়ারিং হবে, ধার্য তারিখ, সেই ধার্য তারিখে সম্পূর্ণ শুনানি অন্তে বিজ্ঞ আদালত পরবর্তী আদেশ করবে। গত কয়েকদিনে সারা দেশে ধরপাকড়ের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জামায়াত বিএনপি নয়, যারা দেশকে অস্থিতিশীল করে তুলছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশে বিভিন্ন সময় ব্লগার হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে, শিগগিরই তাদেরকে বিচারের আওতায় আনা হবে। সারা দেশের ধরপাকড় অস্বীকারের ধরপাকড় বলে কোনো ধরপাকড় নেই। আমরা যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশ তৈরি করার জন্য এই যে বোমাবাজি করছে, মানুষ হত্যা করছে, এদেরকে প্রতিরোধ করার জন্য আমরা মাঝে মাঝে আমরা গোয়েন্দা তথ্যভিত্তিক আমরা কিছু ব্যবস্থা নেই। এটা জামাত শিবির ধরার জন্য কোনো ব্যবস্থা নয়, এটা কোনো বিএনপি ধরার জন্য ব্যবস্থা নয়। এরা যারা এর সঙ্গে সম্পৃক্ত থাকেন, আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী তাদেরকে ধরার একটা ব্যবস্থা। স্বাধীনতা বিরোধীদের সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে জাতীয় প্রেসক্লাবে জলবায়ু বিষয়ক এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী 2019 সালের নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপিকে পরামর্শ দেন। যুদ্ধপতি বিচার নিয়ে সংলাপ যদি হয়, ওরা কি একমত হবেন? হবেই না, প্রস্তুতি ওঠে না। তাদের অবস্থার উত্তর পরিষ্কার, তারা 71 ঘাতকদের সমর্থন করে, যাদের সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক রয়েছে। বেগম জিয়াকে বলতে চাই, সংলাপ করবেন না, এই নাটক আর করবেন না। আসেন 2019 সালের জন্য প্রস্তুত হন, দল গোছান, খেলা হবে মাঠে ইনশাল্লাহ। 10ম জাতীয় সংসদের 8ম অধিবেশন বসছে আজ। বিকেল 4:30টায় এই অধিবেশন শুরুর কথা রয়েছে। গত 15 অক্টোবর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ অধিবেশন আহ্বান করেন। এখন পর্যন্ত অধিবেশনে 4টি আইনের খসড়া উত্থাপনের জন্য জমা পড়েছে। এর বাইরেও দলীয় পরিচয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের বিলটি এই অধিবেশনে উত্থাপিত হতে পারে। এছাড়া সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী সহ বিভিন্ন ব্যক্তির মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হবে। অধিবেশনের আগে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারণ করা হবে চলতি অধিবেশনের মেয়াদকাল। দুপুরের সময় আরো থাকছে। আশপাশের 17টি ইউনিয়নকে আওতাভুক্ত করে পরিধি বাড়ছে ঢাকার 2 সিটি কর্পোরেশনের। কিছু বিরোধিতা থাকলেও বৈষম্য কমার আশা জনপ্রতিনিধিদের। এবং আদম ব্যবসায়ের প্রতারণায় সর্বশান্ত কুমিল্লার এক মুক্তিযোদ্ধা পরিবার, হুমকিতে নিরাপত্তা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত সহকারী রুহুল আমিন দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। আহতের স্ত্রী জানান, সকাল 8:30টার দিকে অফিসে যাওয়ার পথে রুহুল আমিনকে লক্ষ্য করে গুলি করে এবং পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনও জানা যায়নি। এ বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করলে ক্যামেরার সামনে কেউই কথা বলতে রাজি হননি। বাসা থেকে নাস্তা খেয়ে বের হয়ে গেটে দুজন একসাথে দাঁড়াইছিলাম 10 মিনিটের মতো দাঁড়াইছিলাম। তারপরে ও রিজার্ভ রিক্সায় আসে অফিসে প্রতিদিন, তা আজকে রিক্সাওয়ালা আসেনি। তখন অটো ধরার জন্য ও বের হলো, আর আমি গেটেই দাঁড়ায় আছি। তারপরে কিছু দূর 10 হাত আসতেই 2টা ছেলে ওর সামনে ওর দিকে আগাই গেল। কথা বলতে বলতেই গুলি করছে। আরও কিছু দূরে মোটরসাইকেল আর একজন বসা ছিল। আমি যখন ওদের ধাওয়া করছি তখন যাই মোটরসাইকেলের পিছনে চললো, তখন চলে গেল। ওটিতে ঢোকানোর পর আমাদের যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তারা ভালোভাবে দেখেছেন, দেখার পর আর ওনারা বলেছেন যে উনি আশঙ্কা মুক্ত। আর বুলেটটা মানে এমন পজিশনে আছে, আপাতত এটাকে ডিস্টার্ব করা ঠিক হবে না। একটা 4 সদস্য বিশিষ্ট একটা কমিটি হয়েছে,
তারা এটা পর্যালোচনা করে তারপরে পরবর্তী ডিসিশন নেবে। সদ্য বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের ভূমি সমস্যা নিরসনে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের সুপারিশ করেছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। সকালে রাজধানী জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সমস্যা নিরসনে ৮ দফা সুপারিশ তুলে ধরা হয়। এ সময় টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ছিটমহল বিলুপ্ত হলেও এই নিয়ে দুর্নীতির সুযোগ সৃষ্টি হয়েছে, তা দূর করা প্রয়োজন। বিলুপ্ত হওয়া ছিটমহলগুলোর বাসিন্দাদের ন্যায্যতার ভিত্তিতে ভূমি বন্টন করারও আহ্বান জানান সুলতানা কামাল। মালিকানা, ভূমির ভোগ দখল, কার অধীনে আছে, কার আসলে দলিল কার কাছে, ইত্যাদি সমস্ত কিছুই খুবই জটিল একটা ব্যাপার। এটা কিন্তু বাইরে থেকে অনেক সময় ছট করে কোনো পরামর্শ এভাবে দেওয়া যায় না। সেই জন্য এটা নিষ্পত্তি করার জন্য আমরা বারবারই বলছি যে একটা বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য, যেখানে আমরা বলেছি বিশেষ ভূমি ট্রাইব্যুনাল গঠন করার জন্য। বিভিন্ন জায়গার প্রভাবশালী মানুষ কিন্তু এই ভূমি নিয়ে নানা ধরনের চক্রান্ত সেখানটা করছে। যারা নাগরিকত্ব পেয়েছেন এত বছর পর, তাদের জন্য সবচেয়ে উদ্বেগের জায়গা। সেই জন্য এই খাত যেন দুর্নীতিপ্রবণ না হয় এবং প্রতিরোধমূলক একটা ব্যবস্থা যেন সৃষ্টি করা হয়, সেটার এখতিয়ার এবং সামর্থ্য সরকারের আছে বলে আমি মনে করি। এখনো সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করা যায়নি বাংলাদেশি হিসেবে পরিচয় পাওয়া সদ্য বিলুপ্ত ছিটমহলবাসীর। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থায় লাগেনি উন্নয়নের ছোঁয়া। জীবনযাত্রার মান উন্নয়ন এখনো পর্যন্ত আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তাই ছিটমহলবাসীর পরিচয় থেকে সদ্য মুক্তির স্বাদ পাওয়া বাসিন্দাদের এখন একটাই স্বপ্ন, অর্থনৈতিক মুক্তি। পঞ্চগড়ের দহলা খাগড়াবাড়ি থেকে ঘুরে এসে রিপোর্ট ইমতিয়াজ আহমেদের, ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। আমেনা খাতুন, 2 ছেলে মেয়ে নিয়ে ছোট্ট সংসার তার। সদ্য বিলুপ্ত ছিটমহলের এই বাসিন্দার জীবিকা নির্বাহের সম্বল বলতে রয়েছে 3টি গরু, কিন্তু বসত ভিটার মতো এই গরুর মালিকানাও তার নিজের নয়। আগস্টে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশী হিসেবে নতুন নাগরিকত্ব পাওয়া এসব মানুষের একটাই স্বপ্ন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া। আমার স্বামী একটু দোকান ঠোকান নিয়ে সুটকি টুটকি মরিচ টরিচ নিয়ে দুনিয়া ঘুরে, তাছাড়া আমাদের কিছু নাই। এই যে 2টা গরু দেখেনি না মানুষের পুষি। বাংলাদেশের যে মানুষগুলো ঋণ পায়, অন্য অন্য সহযোগিতা পায়, আমরাও আশা করি যে সরকার আমাদের এগুলো দেখ। পঞ্চগড়ের সদ্য বিলুপ্ত এই ছিটমহলের বাসিন্দাদের একমাত্র জীবিকা কৃষিকাজ। বাদাম, আদা, হলুদ আর ধান এখানকার প্রধান কৃষিপণ্য হলেও এখনো এখানকার কৃষকরা পাচ্ছেন না প্রয়োজনীয় সার, কীটনাশক সহ অন্যান্য কৃষি সহায়তা। এখন তো নতুন বাংলাদেশ হলো, আমরা তো এখনো পুরনো সহযোগিতার আশ্বাস পেয়েছি, কিন্তু এখনো তো পুরনোটা পাইনি। স্থানীয় পর্যায়ে ঋণ নিতে গেলে একটু সুদের পরিমাণটা বেশি হয়ে যায়, ব্যাংক থেকে তারা লোন পায় না। বাংলাদেশের লোক, এরা সিটের লোক, এরা সার দেওয়া হবে না, এটা দেওয়া হবে না, ওটা দেওয়া হবে না, এরকম ভাবে ঘৃণা করছিল। হসপিটাল, ডাক্তারখানা এগুলো নাই কাছে? আছে, ওইলা দেওয়া হয় না। এখানে সমস্যা ডাক্তার নাই, এখানে বহু দূর যাইতে হয়, এখানে কলেজ নাই, কোনো প্রাইমারি স্কুল নাই। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সদ্য বিলুপ্ত ছিটমহল দহলা খাগড়াবাড়ি পরিদর্শন করে অবহেলিত এসব জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে দিয়েছেন বিভিন্ন প্রতিশ্রুতি। ইনিশিয়ালি ওখানে আসলে ওই ট্র্যাডিশনাল ব্যাংকিং যেটা সেটাই হবে, ক্রপ লোন, ক্রপ রিলেটেড লোন। অগ্রাধিকার পরিকল্পনা বলতে অ্যাকচুয়ালি আমরা এখন যেটা করব, 10 টাকার অ্যাকাউন্ট, যেটা এই অ্যাকাউন্টগুলো আমরা খুলে ফেলব। সদ্য বিলুপ্ত ছিটমহলবাসীরা পেয়েছেন নতুন ঠিকানা, নতুন পরিচয়। একই সঙ্গে তারা পেয়েছেন অনেক বেশি প্রতিশ্রুতি, কিন্তু শুধুমাত্র প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাচ্ছেন এখানকার এলাকাবাসী। দহলা খাগড়াবাড়ি, পঞ্চগড় থেকে ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রয়োজনে গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ঋণ নিতে আগ্রহী বাংলাদেশ। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক কর্মশালায় এই কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, অর্থের অভাবে জলবায়ুর প্রভাব মোকাবেলায় প্রকল্প বাস্তবায়ন করা যাচ্ছে না, আর অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে প্যারিস সম্মেলনেই এ বিষয়ে চুক্তি সম্পাদনকে গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আম্মু বলেন, পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তুললে কর রেয়াত সহ বিভিন্ন সুবিধা দেয়া হবে। এ সময় তিনি বেসরকারি উদ্যোক্তাদেরও জলবায়ু এবং পরিবেশ রক্ষায় উদ্যোগী হওয়ার আহ্বান জানান। জলবায়ুর প্রভাব মোকাবেলায় 2010 সালে গঠিত আন্তর্জাতিক ফান্ডে 2020 সাল থেকে প্রতি বছর $100 বিলিয়ন বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো ধরনের শিল্পায়নকে আমরা অতীতেও সমর্থন করিনি এবং ভবিষ্যতেও করব না। পরিবেশ বান্ধব শিল্প উদ্যোগের প্রতি কর রেয়াত সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে
একই সাথে পরিবেশ দূষণকারী শিল্প উদ্যোগ প্রতিরোধ আইন ইন্টারভেনশন জোরদারের ব্যবস্থা থাকবে। জলবায়ু ও পরিবেশের প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক তহবিল গঠন করা হয়েছে, তবে অর্থ হাতে পাওয়া যাচ্ছে না, তাই প্রকল্পগুলো ঠিকভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না। প্যারিস সম্মেলনেও এ বিষয়ে কথা বলা উচিত। প্রকল্প বাস্তবায়নে অর্থ সংকট মোকাবেলায় ঋণ দিতে চাইলেও আমরা নিতে চাই। রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ড থেকে সব অবৈধ স্থাপনা সরানো ও পার্কিং বন্ধে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত নতুন করে সময় বেঁধে দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। দুপুরে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের ট্রাক মালিক সমিতির নেতাদের অনুরোধের প্রেক্ষিতে তিনি এই ঘোষণা দেন। পরে ট্রাক স্ট্যান্ড থেকে তাৎক্ষণিক কিছু অবৈধ স্থাপনা সরাতে উচ্ছেদ অভিযান শুরু করে সিটি কর্পোরেশন। এ সময় বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হয় অন্তত 10টি দোকান, খাবার হোটেল ও গ্যারেজ। উচ্ছেদ অভিযান চলে প্রায় আধা ঘন্টা। মেয়রের ঘোষণা অনুযায়ী আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হবে পূর্ণাঙ্গ উচ্ছেদ কার্যক্রম। এদিকে ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতারা জানিয়েছেন, সিটি কর্পোরেশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ব্যবস্থা নেবেন তারা। সাতাইশ তারিখের মধ্যে তেজগাঁ সমস্ত এলাকায় আর কোনো ট্রাক থাকবে না, সেই ব্যবস্থা ওনারা করবেন। এবং ভিতরে যারা এইসব দোকান দিয়েছেন, যারা এইসব অবৈধভাবে দখল করেছেন, তাদেরকে আমরা ২৭ তারিখ পর্যন্ত ডিএনসিসি তাদেরকে সময় দিয়ে গেল। আজকে আমাদের বিশেষ অনুরোধে মাননীয় মেয়র মহোদয় সময় দিলেন, এর মধ্যে আমরা ভিতরের এই জঞ্জাল অবমুক্ত করে রাস্তার গাড়ি আমরা ভিতরে ঢুকাবো। আশপাশের 17টি ইউনিয়নকে আওতাভুক্ত করে পরিধি বাড়ছে ঢাকা সিটি কর্পোরেশনের। এতে জীবনযাত্রার মান উন্নয়নের ব্যাপারে একমত হলেও বিভিন্ন কর আরোপের ব্যাপারে শঙ্কিত অনেক জনপ্রতিনিধি। অনেকের মন্তব্য, অবকাঠামো উন্নয়নের পর সিটি কর্পোরেশনভুক্ত হলে প্রকৃত সেবা পাবে জনগণ। তবে নাগরিক সুবিধা নিশ্চিত করতে ইউনিয়নগুলো সিটি কর্পোরেশনের আওতায় আনা প্রয়োজন, এমন মন্তব্য নগর কর্তৃপক্ষের। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। ১৯৭৮ সালে ঢাকা সিটি কর্পোরেশন গঠিত হলেও এর আশপাশে থাকা 17টি ইউনিয়ন ডিসিসি কিংবা কোনো উপজেলার আওতায় না আনায় রয়ে যায় তেজগাঁও সার্কেলের অধীনেই। সম্প্রতি নেওয়া সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 17টি ইউনিয়ন উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হবে। নতুন এসব এলাকা নিয়ে তৈরি হবে ঢাকা সিটি কর্পোরেশনের নতুন পরিধি, নতুন মানচিত্র। কমপক্ষে ৭৫% লোক অকৃষিজীবী, শিক্ষিত সচেতন মানুষ সেখানে প্রায় ৭৫%। স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা গড়ে উঠেছে, এরকম একটি আবহ। এবং সর্বোপরি ওই এলাকার মানুষদের কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ার অভিপ্রায়। 4টি ক্রাইটেরিয়া পুরোটাই আমাদের প্রতিপালিত হয়েছে। কিছু বিরোধিতা থাকলেও এসব ইউনিয়নের বেশিরভাগ জনপ্রতিনিধি মনে করেন, সিটি কর্পোরেশনের অধীনে এলে বাজেট ঘাটতি ও উন্নয়ন বৈষম্য কমবে। সাধারণ মানুষের ট্যাক্সের বোঝাটা তাদের বাড়ি হয়ে যাবে। রাস্তাঘাটগুলো সম্পূর্ণ হলে সিটি কর্পোরেশন নিলে আমাদের কোনো আপত্তি নেই। নিয়ে নেওয়া বেটার মনে করি। নিয়ে এলাকাগুলো উন্নয়ন করুক, একটা উন্নত দেশ, উন্নত শহর পরিচিতি লাভ করুক সারা বিশ্বে। এই জীবন চলার যে ক্ষেত্রটা, এটাকে আরো সুপ্রসন্ন হবে। ইউনিয়নগুলো সিটি কর্পোরেশনভুক্ত হলে এসব এলাকার মানুষের জীবনযাত্রার মান আরো উন্নত হবে বলে মনে করেন নগর কর্তৃপক্ষ। মন্ত্রণালয়ের সঙ্গে ইতিমধ্যে আমাদের কথা হয়েছে, এটা প্রিম্যাচিউরড, আমরা বিষয়টা নিয়ে আলোচনা করছি, এটা আলাপ আলোচনার পর্যায়ে রয়েছে। তবে বাড়ানোর একটা নীতিগত সিদ্ধান্ত আমাদের আছে। ঢাকার 2টি সিটি কর্পোরেশনে বর্তমানে উত্তরে 36টি এবং দক্ষিণে 57টি ওয়ার্ড রয়েছে। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। দেখছিলেন আমার তৈরি করা একটি প্রতিবেদন। যাচ্ছি পরের খবরে। আদম ব্যবসায়ীর প্রতারণার শিকার হয়ে সর্বশান্ত কুমিল্লার এক মুক্তিযোদ্ধা পরিবার। ভিটেমাটি বিক্রি ও ঋণ করে 2 মেয়েকে ওমান পাঠিয়ে 1 মাসের মাথায় দেশে এসেছেন তারা। এদিকে প্রতারক চক্রের হুমকিতে নিরাপত্তা নিয়ে শঙ্কিত এই পরিবারটি। অবশ্য এই ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ। বাহার রাহানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর জন্য মাথা গোঁজা শেষ ঠাইটুকু বিক্রি করে 2 মেয়েকে চলতি বছরের 1 জুলাই ওমান পাঠান কুমিল্লার মুরাদনগর উপজেলার বড়ইয়াকুড়ি এলাকার মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন। কিন্তু কিছুদিনের মধ্যেই সে স্বপ্ন হতাশায় রূপ নেয়। স্বজনদের অভিযোগ, 2 বছরের জন্য চাকরির কথা বলে তাদেরকে ওমান নিয়ে যায় প্রবাসী দালাল জাহাঙ্গীর। জাল ভিসার কারণে নানা হয়রানির শিকার হয়ে মাত্র 1 মাসের মাথায় দেশে ফিরে আসতে হয় তাদের। এই অবস্থায় টাকা ফেরত পাওয়া নিয়ে চিন্তিত তারা।
আমরা গিয়া খুব অত্যাচার নির্যাতনও পড়ছি, পড়ার পরে আমার খুব কান্নাকাটি, আমরা কোনো মতন পারতাছি না বাংলাদেশে আইতাম। এরপরে পুলিশ আমাদেরকে সহযোগিতা করলো। এখন আমরা বিটামাটি ছাড়া একটা মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে সন্তান হয়ে আমরা এই অবস্থা হবে। এদিকে এই বিষয়ে থানায় অভিযোগ করায় জাহাঙ্গীরের লোকজন হুমকি দিচ্ছে বলে জানান ইসমাইল হোসেন। এখন আমার কোনো নিরাপত্তা নাই, আমার ছেলে মেয়েদের কোনো নিরাপত্তা নাই, কোন সময় কি হয়ে যায় বলতে পারি না। অবশ্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এ পুলিশ কর্মকর্তা। তার যদি আসলে ব্যক্তিগত সামাজিক কোনো নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের আশঙ্কা থাকে, সেক্ষেত্রে এই বিষয়টি আমাদের কাছে অবহিত করার সাথে সাথে আমরা তার নিরাপত্তার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটা করব, সেটা কোনো ভুক্তভোগীদের দাবি ভিটেমাটি সহ 2% জমি বিক্রি ও ধার দেনা করে দালাল জাহাঙ্গীরকে 6 লাখ টাকা দেয়া হয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। পৌরসভা ও ইউপি নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে সচিবালয়ে মিট দ্য প্রেসে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের চর্চা বাড়াতে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে জেলা পরিষদে চালানোর ব্যবস্থা করতেছি। কোন পদ্ধতিতে কিভাবে নির্বাচিত হবেন, ডাইরেক্ট ভোটে হবেন না, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক স্টাডি করার প্রয়োজন আছে। তৃণমূল পর্যায়ে আমরা গণতন্ত্র নিয়ে যাচ্ছি, দলীয় পার্টিসিপেশনে যাচ্ছি। বিরোধী দল জোটগতভাবেই হোক, ইন্ডিভিজুয়ালি হোক, ব্যাপক হারে তারা এটারে সুপারভাইজ করতে পারবে, অংশগ্রহণ করতে পারবে। মেঘনার ভাঙনে বিলীন হওয়া ভোলার ইলিশা ফেরিঘাটটি 2 মাসেও পুনঃস্থাপন করতে পারেনি কর্তৃপক্ষ। আর বিকল্প ঘাট দিয়ে ফেরি চলাচল করলেও পথ এবং সময় বেড়ে যাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে পরিবহন শ্রমিক এবং যাত্রীদের। এই অবস্থায় দ্রুত ইলিশা ফেরিঘাটটি চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে বিআইডব্লিউটিএ বলছে, ভাঙন ঠেকানো না গেলে স্থায়ী ফেরিঘাট নির্মাণ করা সম্ভব নয়। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মেঘনার ভয়াবহ ভাঙনের কবলে পড়ে গত 27 জুলাই নদীগর্ভে বিলীন হয় ভোলার ইলিশা ফেরিঘাট। পরে ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে ইলিশা বিশ্বরোড এলাকা দিয়ে বিকল্প রুটে চালু হয় ফেরি চলাচল। এর 10 দিনের মাথায় নদীর করাল গ্রাসে বিকল্প ঘাটটিও বিলীন হলে বন্ধ হয়ে যায় ভোলা লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল। পরে 16 সেপ্টেম্বর থেকে ভোলার ভেদুরিয়া ঘাট দিয়ে বিকল্পভাবে ফেরি চলাচল শুরু হয়। এ পথে দূরত্ব বেড়েছে 45 কিলোমিটার। আর ভাড়া বৃদ্ধি পাওয়ায় কমে গেছে বাস ও ট্রাক পারাপার। আর চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। আগে গাড়ি যেত 10টা 15টা, আর এখন 3খান গাড়ি যাইতেছে, তাও যাত্রী হইতেছে না। এই গাড়ি আসার পরে আমাকে অনেক দুর্ভোগ এবং খরচ বাইরে গেছে। আগে যাইতাম আমরা 8 ঘন্টার ভিতরে চট্টগ্রাম যায় পুষতাম, এখন বর্তমানে ফেরির ভিতরে থাকতে হয় 10 ঘন্টার মতন। ইলিশা ফেরিঘাটটা খুব জরুরি দরকার, আমাদের যাতায়াতের জন্য খুব সুবিধা হয়, খুব সময় খুব কম লাগে। এদিকে মেঘনার ভাঙন তীব্র হয় নিজেদের অসহায়ত্বের কথা জানালেন বিআইডব্লিউটি এর এই কর্মকর্তা। বর্তমানে যে ফেরিঘাটটা আছে এর আশপাশে কোনো উপযুক্ত সাইট নাই, কারণ নদী ভাঙনজনিত এলাকা। তারপরও আমরা চেষ্টা করব যথাশীঘ্র সম্ভব এইটা আবার চালু করা যায়। তবে চালু করলেও আমার মনে হয় না নদীর যে অবস্থা তাতে আমরা এখানে ঘাট দীর্ঘস্থায়ীভাবে রাখতে পারবো। চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 21 জেলার যোগাযোগে ভোলা লক্ষ্মীপুর রুটে কৃষানি ও কনকচাপা নামে 2টি কে টাইপ ফেরি চালু রয়েছে। সময় সংবাদ, ভোলা। মিয়ানমারে চলছে দীর্ঘ প্রতীক্ষিত ঐতিহাসিক সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ। স্থানীয় সময় ভোর 6টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। গত 25 বছরের মধ্যে এটি মিয়ানমারে অনুষ্ঠিত সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গণতান্ত্রিক নির্বাচন। দেশটির প্রায় 3 কোটি ভোটার 6,000-এর বেশি প্রার্থীর মধ্য থেকে বেছে নেবেন তাদের পছন্দের প্রতিনিধি। রোববার ভোট গ্রহণ শুরুর আধা ঘন্টা আগ থেকে রাজধানী ইয়াঙ্গুন সহ দেশটির বিভিন্ন শহরের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের সারিবদ্ধ লাইন দেখা যায়। সকাল 8:30 দিকে রাজধানী ইয়াঙ্গুনের একটি ভোট কেন্দ্রে ভোট দেন মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সুচি। ভোট দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট থান শোয়ে ও সেনাপ্রধান জেনারেল মিন অং হায়েং। এবারের নির্বাচনে অং সান সুচি নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি বড় ধরনের সাফল্য পাবে বলে ধারণা করা হচ্ছে। যদিও এনএলডি নির্বাচনে জয়ী হলে স্বামী এবং সন্তান বিদেশি নাগরিক হওয়ায় মিয়ানমারের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হতে পারবেন না সুচি। এদিকে ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে ভরাডুবি হতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের।
রোববার সকালে ভোট গণনা শুরুর পর ভারতীয় গণমাধ্যমে এই খবর প্রচার করা হয়। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীতিশ কুমারকে অভিনন্দন জানিয়েছেন। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে দেখা যায় 150-রও বেশি আসনে এগিয়ে আছে বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের মহাজোট। আর প্রায় 90টি আসনে এগিয়ে আছে এনডিএ। এরই মধ্যে বিভিন্ন স্থানে উল্লাস শুরু করেছে জনতা দল ইউনাইটেডের নেতাকর্মীরা। এই দলের নেতা শারদ যাদব তাদের দল এককভাবেই 150 আসনে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে আশা প্রকাশ করেছেন। বিধানসভার 243 আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য 122 আসনের প্রয়োজন। এবারের নির্বাচনে বিজেপির জয় পরাজয়কে বর্তমান মোদী সরকারের জন্য কঠিন পরীক্ষা হিসেবে বিবেচনা করে আসছিলেন বিশ্লেষকরা। লা লিগার খবর। পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজ ঘরের মাঠ নু ক্যাম্পে বার্সেলোনা আতিথ্য দেবে ভিয়ারিয়ালকে। ম্যাচটি শুরু হবে রাত 9টায়। আরেক ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি আরও সুসংহত করতে সেভিয়ার মাঠ এস্তাদিও রামন সানচেজে আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। মেসিবিহীন বার্সেলোনা কথাটা যেন এখন নিয়মিতই শোনা যায় কাতালান শিবিরে। স্প্যানিশ লিগে এবার আরও একটি মেসিবিহীন ম্যাচ দেখতে যাচ্ছে বার্সা সমর্থকরা। লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের মতো সমান পয়েন্ট থাকলেও শুধুমাত্র গোল ব্যবধানের কারণে পিছিয়ে টেবিলের 2 নম্বরে আছে বার্সেলোনা। শেষ 5 ম্যাচে 4টিতে জয় নিয়ে ঘরের মাঠ নু ক্যাম্পে ভিয়ারিয়ালকে আতিথ্য দিতে যাওয়া বার্সার প্রতিপক্ষের বিপক্ষে জয়ের পরিসংখ্যানটাও বেশ ভারী। শেষ 5 বারের দেখায় অপরাজিত এনরিকের শিষ্যরা। এদিকে মেসি না থাকলেও তার যোগ্য সতীর্থ হিসেবে ঠিকই মাঠে ঝলক দেখিয়ে যাচ্ছেন নেইমার সুয়ারেজরা। তাই তাদেরকে নিয়েই এখন আক্রমণ ভাগ সাজাচ্ছেন কোচ। তবে ইনজুরির কারণে রাকিটিচ, রাফিনহা ও সাসপেনশনের খরায় থাকা মাসচেরানোকে এই ম্যাচে পাচ্ছে না লিগ চ্যাম্পিয়নরা। আরেক ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করতে টেবিলের 11 নম্বরে থাকা দল সেভিয়ার মাঠ এস্তাদিও রামন সানচেজে আতিথ্য নিতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। যে সেভিয়ার বিপক্ষে শেষ 5 ম্যাচে 4টিতে জিতেছে লস ব্লাঙ্কোসরা। তাই এই মৌসুমে একটি ম্যাচে হার না মানা রিয়াল এই ম্যাচেও চাইবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে। তবে ইনজুরির কারণে রিয়াল এই ম্যাচ পাচ্ছে না মার্সেলোকে। সেই সাথে সম্প্রতি যৌন কেলেঙ্কারির কারণে সমালোচনায় থাকা ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা হয়তো থাকছেন না এই ম্যাচেও। তবে গ্যারেথ বেল, দানি কারভাজাল ও পেপেদের ফেরার সম্ভাবনা রয়েছে ম্যাচে। সেই সাথে সেভিয়ার বিপক্ষে ক্যারিয়ারের 5ম হ্যাট্রিকের রেকর্ড গড়া পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকেও এই ম্যাচে পাচ্ছেন কোচ রাফা বেনিতেজ। ফারজানা মুমু, সময় সংবাদ। দুপুরের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেটে চাঞ্চল্যকর শিশু রাজন হত্যা মামলায় কামরুল সহ 4 জনের ফাঁসি। খুলনার শিশু রাকিব হত্যা মামলায় 2 জনের ফাঁসি, 1 জন বেকসুর খালাস। বাসে আগুন দিয়ে বোমা মেরে যারা সফল হয়নি তারাই গুপ্ত হত্যা চালাচ্ছে। পরিকল্পিতভাবে দেশকে অনিরাপদ করার ষড়যন্ত্র চলছে, গণভবনের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি এবং জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলার মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। গাইবান্ধায় শিশু সৌরভকে হত্যা চেষ্টা মামলায় সুন্দরগঞ্জের এমপি লিটনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর। এবং এখনও নাগরিক সুবিধা নিশ্চিত হয়নি পঞ্চগড়ের সদ্য বিলুপ্ত ছিটমহলবাসীর। মাত্রই মুক্তির স্বাদ পাওয়া মানুষগুলোর সামনে অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্ন। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।